বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম পত্রের নবম অধ্যায়ের 11তম লেকচার নিয়ে। আজকে লেকচারটা কোনো গাণিতিক বিশ্লেষণ নয়। আজকে লেকচারটা হচ্ছে আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তুলে ধরবো আমি। কিসের ক্যারেক্টারিস্টিক্স? তরঙ্গের। তো আমরা যেহেতু শব্দ তরঙ্গ পড়ছি, তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নির্ধারণী কিছু টার্ম, যে টার্মগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই জাতীয় টার্মগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা শব্দ কাকে বলে, শব্দের বৈশিষ্ট্য বা কোন শব্দটা শুনতে ভালো লাগে, কোন শব্দটা শুনতে ভালো লাগে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আর এই আলোচনার সাথে আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো শব্দ কি আসলে? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। কোনো বস্তুর কম্পনের ফলে এটি সৃষ্টি হয়ে কোনো জড় মাধ্যমের ভিতর দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে প্রবাহিত হয়ে আমাদের কানে পৌঁছিয়ে শ্রুতির অনুভূতি জাগায়। এই শ্রুতির অনুভূতি জাগায় যে শক্তিটা, সেই তরঙ্গটাকে বলবো আমরা শব্দ তরঙ্গ। তো শব্দ তরঙ্গের আমরা যেটা শুনি বা আমরা যেটা উপলব্ধি করি, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে আসলে একটা কম্পাঙ্ক। এই দৃষ্টিকোণ থেকে আমরা শব্দকে ঠিক বিভক্তি নাই, মানে সংজ্ঞার সুবিধার্থে দুইভাবে আলোচনা করতে পারি। একটাকে আমরা বলছি সুর। সুর এর ইংরেজি হলো টোন। সুর বা টোন কাকে বলে? কোনো শব্দ মানেই সেখানে কিন্তু কম্পাঙ্ক থাকবে। কম্পাঙ্কের সমাহার হচ্ছে শব্দ। তো বলছে যে সমস্ত শব্দে মানে শোনা যায় এমন কোনো শব্দে যদি একটি মাত্র কম্পাঙ্ক থাকে, যে সমস্ত শব্দ আমরা শ্রুতিগোচর হয়, সেই সমস্ত শব্দের মধ্যে যদি একটি মাত্র কম্পাঙ্ক থাকে, তাহলে সেই শব্দকে বলবো আমরা সুর। তাহলে কোনো শব্দে একটি মাত্র কম্পাঙ্ক যদি থাকে, তাহলে সেই শব্দকে বলবো আমরা সুর। যেমন একটা গিটারের একটা তার টেনে যদি আমরা ছেড়ে দিই, তাহলে ওই তারটা যেভাবে আমরা শুনতে পাবো সেটাকে বলবো আমরা সুর। একটা আঘাত করলাম আমরা, আঘাত করে একটা ঢং করে শব্দ পেলাম আমরা, সেটা হচ্ছে একটা শব্দ, এটাকে বলবো আমরা সুর। যেমন আমাদের ঘন্টা বাজে, যখন একটা ঘন্টা একবার আঘাত করে ছেড়ে দিলাম আমরা, সেটা ঢং ঢং করে বাজতে থাকলো, এটা হলো সুর। তাহলে সুর কি হবে? সুর হলো এমন একটি শব্দ যে শব্দে একটি মাত্র কম্পাঙ্ক থাকবে। যেমন সুরশলাকার কথা বলেছি আমরা, একটা সুরশলাকে আঘাত করে যদি আমরা ধরি, তাহলে সেই সুরশলাকাটা যে শব্দ সৃষ্টি করবে সেটা হবে তাহলে কি? সুর। তাহলে সুর মানে হচ্ছে কম্পাঙ্ক। কি কম্পাঙ্ক? একটি কম্পাঙ্ক। তাহলে যে শব্দে একটি মাত্র কম্পাঙ্ক থাকবে তাকে বলবো আমরা সুর। আর এরপরে আসছে কি? স্বর। স্বরের ইংরেজি হলো নোট। তাহলে এটাও শব্দ, এটা একটি কম্পাঙ্ক, আর এটা হলো একাধিক কম্পাঙ্ক। তাহলে যে শব্দ একাধিক কম্পাঙ্কের সমন্বয়ে সৃষ্টি হয়েছে, সেই শব্দকে আমরা বলবো সুর। যেমন একটা হারমোনিয়াম বাজছে, তাহলে এই হারমোনিয়াম বাজানোর সময় হারমোনিয়ামের যে বিভিন্ন রিডগুলো আছে, এই রিডগুলোর এক একটা রিডের কম্পাঙ্ক এক এক রকম, আর সব রিডগুলো মিলে আমরা একটা গানের সুর দেখতে পাচ্ছি। তাহলে তখন যে শব্দটা সৃষ্টি হয়েছে, ওই শব্দটাকে আমরা বলবো কি? স্বর। আমরা যে কথা বলি, আমাদের মুখ নিঃসৃত যে কথা, এই কথাগুলোর মধ্যে অনেক রকম কম্পাঙ্কের মিশ্রণ আছে, উঁচু নিচু, কোথাও চিকন। তাহলে এই শব্দগুলো মিলে বা এই কম্পাঙ্কগুলো মিলে আমরা একটা শ্রুতিমধুর বা শ্রুতিগোচর কথা বা শব্দ শুনতে পাচ্ছি, এটা হলো আমাদের স্বর। তাহলে একাধিক কম্পাঙ্ক মিলে যে শব্দ সৃষ্টি হবে, সেই শব্দকে বলবো আমরা স্বর। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে একাধিক সুরের সমন্বয়ে স্বর গঠিত হয়। একাধিক সুরের সমন্বয়ে স্বর গঠিত হয়। একাধিক সুরের সমন্বয়ে স্বর গঠিত হয়।
তো একটা স্বরের মধ্যে বিভিন্ন ধরনের কম্পাঙ্ক থাকে, সেই কম্পাঙ্কগুলিকে আমরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী 3 নামে অভিহিত করতে পারি। 1 নম্বর কি? 1 নম্বর বলছে মূল সুর। ফান্ডামেন্টাল টোন। 2 নম্বর হচ্ছে উপসুর। উপসুর, ওভারটোন। আর একটা হচ্ছে সমমেল, হারমোনিক্স। এটা হচ্ছে কি, যে একটা স্বরকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, একটা স্বরকে সঠিকভাবে বিবৃত করার জন্য আমরা এই স্বরের কম্পাঙ্কগুলিকে 3 ভাগে বিভক্ত করতে পারি। স্বরের কম্পাঙ্কগুলিকে 3 ভাগে বিভক্ত করতে পারি। এখন আমরা ধরে নিলাম যে F1, F2, F3, F4, F5, F6 এই কম্পাঙ্কগুলো মিলে, তার মানে এইগুলো সুর মিলে একটা স্বর সৃষ্টি করলো। এই স্বরের এই কম্পাঙ্কগুলোর মান, এটা হলো 8 হার্টস, এটা হলো 7 হার্টস, এটা 2 হার্টস, এটা হলো 10 হার্টস, এটা 6 হার্টস, এটা হলো 3 হার্টস। এই কম্পাঙ্কগুলো মিলে আমাদের একটা স্বর সৃষ্টি করেছে। তাহলে এইগুলো কি, প্রত্যেকে এক একটা সুর, আর এই সুরগুলো মিলে এই সুরের সমন্বয়ে গঠিত হয়েছে একটা স্বর, যে শব্দটা আমরা শুনছি। এখন এদের বৈশিষ্ট্য অনুযায়ী এই 6টা কম্পাঙ্ককে আমরা 3 ভাগে বিভক্ত করব। 3 ভাগে বিভক্ত করব বলছে। তাহলে প্রথমে দেখি আমরা মূল সুর কাকে বলে। মূল সুর, মূল সুর বলছে স্বরের সবচেয়ে ছোট সুর। মূল সুর হলো সবচেয়ে ছোট সুর, যেটা ফান্ডামেন্টাল টোন। তাহলে একটা কম্পাঙ্ক বা একটা স্বর যখন সৃষ্টি হয়, সেই স্বরের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকবে। সেই একাধিক কম্পাঙ্কগুলো কিন্তু একই মানের হবে না। যদি একই মানের হয়, এক জায়গায় এটা হলো, আবার কিছুক্ষণ পরে সেই কম্পাঙ্ক যদি পুনরাবৃত্তি ঘটে, এই দুইটা তাহলে কি একই কম্পাঙ্ক। তাহলে এই রকম একটা স্বর যদি একাধিক কম্পাঙ্ক বা সুরের সমন্বয়ে গঠিত হয়, সেই সুরের মধ্যে, সেই স্বরের মধ্যে সবচেয়ে ছোট যে সুরটা থাকবে, সব থেকে ছোট যে সুরটা থাকবে, সেই সুরটাকে বলবো আমরা মূল সুর বা মৌলিক সুর। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো আমাদের মূল সুর, এইটা হলো আমাদের মূল সুর। মূল সুর, মূল সুরকে আরেকটা বলা হয় কি, মৌলিক সুর। ইংরেজি হলো ফান্ডামেন্টাল টোন। তাহলে ফান্ডামেন্টাল টোন হচ্ছে একটা স্বরের সবচেয়ে ছোট যে কম্পাঙ্কটা, ছোট যে সুরটা, সেই সুরটা হলো তাহলে মূল সুর। তাহলে প্রত্যেকটা স্বরে একটা মূল সুর কিন্তু থাকবেই, কারণ একাধিক সুরের সমন্বয়ে একটা স্বর সৃষ্টি হবে, আর সেই স্বরের মধ্যে সুরের মানগুলো ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে সেই ভিন্ন ভিন্ন মানের সব থেকে ছোটোটার মান হবে আমাদের তাহলে মূল সুর। মূল সুর বাদে যেগুলো থাকবে, মূল সুর বাদে যেগুলো থাকবে, এই যে এইগুলো এবং এইগুলোকে একসাথে আমরা কি বলবো, উপসুর। তাহলে উপসুর কি, উপসুর মূল সুর বাদে সকল সুরই উপসুর। তাহলে এখানে কি হবে, F1, F2, F4, F5, F6 এরা হলো উপসুর। আর এখানে শুধুমাত্র F3 হলো আমাদের মূল সুর। F3 হলো মূল সুর। এই F3 বাদে এইগুলো যতগুলো থাকবে এরা সব হলো তাহলে কি উপসুর। মূল সুর বাদে এই যে এইগুলো এরা সবাই মিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপসুর। তাহলে শুধুমাত্র স্বরের সব থেকে ছোট যে সুরটা,
এখানে আমাদের হলো F3, সেই F3 হলো আমাদের মূল সুর বা মৌলিক সুর। মৌলিক সুর বাদে স্বরের সকল সুরগুলিকে বলবো আমরা উপসুর। তাহলে একটা স্বরে একাধিক উপসুর থাকবে বা থাকতে পারে। এখন এই উপসুরগুলোর মধ্যে F1, এই উপসুরগুলোর মধ্যে F4, এই উপসুরগুলোর মধ্যে F5, এটা হচ্ছে আমাদের মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য। এগুলো হচ্ছে আমাদের মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে সমমেলকে আবার অনেক সময় হারমোনিক্স বাংলায়ও বলা হয়, হারমোনিক্স। তো বলছে যে সমস্ত উপসুরগুলো মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য, যে সমস্ত উপসুরগুলো মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য বা মূল সুরের সরল গুণিতক, সেই সমস্ত উপসুরগুলিকে বলা হবে সমমেল। তাহলে সমমেল কে হবে এখানে? তাহলে F1 8, F1, তারপরে হচ্ছে F4 যেটা হলো 10 হার্টস, F5 যেটা হলো 6 হার্টস। তাহলে এই কম্পাঙ্কগুলো বা এই সুরগুলো হচ্ছে সমমেল, কারণ এরা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 8, 10, 6 এরা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু এই 7 আর 3 বাকি যে উপসুর দুইটা থাকলো এরা মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এরা উপসুরই থেকে গেল। তাহলে এই উপসুরগুলোর মধ্যে কোনো উপসুর মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো। যারা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো সেই সমস্ত উপসুরগুলো এখানে কি তৈরি করলো? সমমেল তৈরি করলো। সমমেল বা সুর সংগতিও বলে এটাকে, সমমেল বা সুর সংগতি, সমমেল বা সুর সংগতি, হারমোনিক্স। এই হারমোনিক্সগুলো হচ্ছে যে তৈরি হয় যেটা, সেইটা হলো স্বরের মধ্যে এরা শ্রুতিমধুর শব্দ সৃষ্টি করে, স্বরের মধ্যে এরা শ্রুতিমধুর শব্দ সৃষ্টি করে। তাহলে এই স্বরের যে 6টা কম্পাঙ্ক ছিল এখানে, এই 6টা কম্পাঙ্কের মধ্যে একটি হলো মূল সুর। মূল সুর নিজেও কিন্তু সমমেল। তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যে F3ও কিন্তু সমমেল, কারণ 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে F3 2 এটাও কিন্তু একটা সমমেল। তাহলে এই সমমেলগুলো কি হবে? উপসুরগুলোরই একটা অংশ। সেই উপসুরগুলোর মধ্যে কেউ মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, এবং যারা নিঃশেষে বিভাজ্য হলো তারা হলো সমমেল, বাকিগুলো উপসুর থেকে গেল। সমমেল শব্দগুলো হচ্ছে শুনতে ভালো লাগে, শ্রুতিমধুর হয়। সমমেল যে শব্দগুলো হয় সেগুলো শুনতে শ্রুতিমধুর হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমমেলগুলোর প্রথম সংজ্ঞা ছিল কি? উপসুর। কিন্তু এই উপসুরগুলোর মধ্যে কেউ সমমেল হলো আর কেউ উপসুর থেকেই গেল। তাহলে সব উপসুরগুলো কিন্তু সমমেল হবে না, কিন্তু সব সমমেলগুলোই উপসুর। এই জন্য এখানে আমাদের একটা প্রশ্ন আসে, তাহলে সকল সমমেল উপসুর, কিন্তু সকল উপসুর সমমেল নয়। সকল উপসুর সমমেল নয়, সকল সমমেলই উপসুর। এই আলোচনার প্রেক্ষিতে যেটা আমরা দেখছি যে সবগুলো প্রথমে কি হলো? মূল সুর বাদে সবগুলো হলো উপসুর। এই উপসুরগুলোর মধ্যে যে সমস্ত উপসুরগুলো মূল সুর দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, সেই নিঃশেষে বিভাজ্য উপসুরগুলো হচ্ছে সমমেল তৈরি করলো। বাকি যে 2টা থাকলো, এই যে F2, F6, এরা কিন্তু উপসুর থেকেই গেল। এই কারণে আমরা বলছি যে সকল সমমেলই প্রথমত কি? উপসুর, কিন্তু সব উপসুরগুলো সমমেল হতে পারছে না। এই তাহলে এইখান থেকে আমরা স্পষ্ট হতে পারছি যে সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দ কাকে বলে। সুরযুক্ত শব্দ হচ্ছে যে সমস্ত শব্দগুলো আমাদের শ্রুতিমধুর মনে হবে, সুরযুক্ত শব্দ। মিউজিক্যাল সাউন্ড,
মিউজিক্যাল সাউন্ড, সুরযুক্ত শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ কি? সুরযুক্ত শব্দ হচ্ছে যে সমস্ত শব্দগুলো আমাদের কানে শ্রুতিমধুর মনে হবে, আমাদের শুনতে ভালো লাগবে, সেই শব্দগুলিকে বলবো আমরা সুরযুক্ত শব্দ। তো সুরযুক্ত শব্দ কারা? একটা স্বরের মধ্যে যে সমস্ত সুরগুলো সমমেল সৃষ্টি করবে সেই শব্দগুলো আমাদের কাছে সুরযুক্ত শব্দ মনে হবে। এখন এটা দেখা যায় যে আর সুরবর্জিত শব্দ কি হবে? তাহলে একাধিক স্বরের মধ্যে কোনো সুরই যদি মূল সুরের সাথে সমমেল সৃষ্টি না করে তাহলে সেই সেই স্বরটাকে আমরা বলবো সুরবর্জিত শব্দ। সুরবর্জিত শব্দ, নন মিউজিক্যাল সাউন্ড। তো নন মিউজিক্যাল সাউন্ড হচ্ছে কি, যেমন বাজার ঘাট, কলকারখানা, এসে বিভিন্ন জায়গায় এরকম কোনো জায়গায় একাধিক সুর সৃষ্টি হয়। তো এই একাধিক সুরের সমন্বয়ে যে স্বরটা আমরা দেখি বা শুনি সেই স্বরটা আমাদের কাছে কিন্তু খুব বিরক্তিকর একটা শব্দ মনে হয়, কারণ এই শব্দগুলো কোনো সমমেল সৃষ্টি করতে পারে না, অর্থাৎ হারমোনিক সৃষ্টি করতে পারে না। তাহলে যেহেতু হারমোনিক সৃষ্টি করতে পারে না, এই জন্য এগুলো আমাদের কাছে, আমাদের কানে শ্রুতিমধুর হয় না। এগুলোকে অনেক সময় হইচই বলা হয়, নয়েজ সাউন্ড। হ্যাঁ, সুরবর্জিত শব্দ নয়েজ সাউন্ড। আর সুরযুক্ত শব্দ হচ্ছে কি, যে সমস্ত শব্দগুলো আমাদের কানে শ্রুতিমধুর মনে হয়। কেন শ্রুতিমধুর মনে হবে? কারণ এই শব্দগুলোর বা এই স্বরের অধিকাংশ বা ম্যাক্সিমাম বা সমস্ত সুরগুলোই হচ্ছে মূল সুরের সমমেল সৃষ্টি করেছে, এই জন্য এরা শব্দগুলো শুনতে ভালো লাগে। এখন এই সুরযুক্ত শব্দের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কি? প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে তোমার শব্দোচ্চতা। এর বৈশিষ্ট্য 1 নম্বর শব্দোচ্চতা, লাউডনেস। 2 নম্বর হলো তীক্ষ্ণতা। আর একটা হলো জাতি বা গুণ। তীক্ষ্ণতা পিচ, PITCH। আর এটা হলো কোয়ালিটি, জাতি বা গুণ। এখন লাউডনেসটা কি? এখন লাউডনেস আর একটা হচ্ছে, এই দুটো শব্দ আছে আমাদের, একটা লাউডনেস আর একটা হলো ইন্টেন্সিটি। দুইটাই শব্দ কতটা জোরে শোনা যায় সেটা বোঝায়। এখন ইন্টেন্সিটি আমরা জানি কি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি সঞ্চালিত হয় সেটাকে বলা হবে তার ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বেশি হলে আমরা খুব জোরালো শব্দ শুনতে পাই, ইন্টেন্সিটি কম হলে আমরা আস্তে শব্দ শুনতে পাই, দুর্বল শব্দ শুনতে পাই, ফায়েন্ট সাউন্ড শুনতে পাই। এই ফায়েন্ট সাউন্ড যেটা, সেটা হচ্ছে কি, যে দুর্বল শব্দ। কেন দুর্বল হবে? তার ইন্টেন্সিটি কম। এখন এই ইন্টেন্সিটি এবং লাউডনেস, শব্দোচ্চতা এবং তীব্রতা একই ধরনের ধর্ম, কিন্তু এখানে পার্থক্যটা কি? তীব্রতা হলো বা উৎস, এই ইন্টেন্সিটি হলো উৎসের ধর্ম। একটা উৎস কত জোরালো শব্দ সৃষ্টি করছে, একটা উৎস কত তীব্র শব্দ সৃষ্টি করছে, এইটা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হবে ইন্টেন্সিটি। আর একজন শ্রোতা কত তীব্র শব্দ শুনতে পাচ্ছে, একজন শ্রোতার কানে একটা শব্দ কতটা তীব্র অনুভূত হচ্ছে, সেইটাকে বলা হয় তার শব্দোচ্চতা, লাউডনেস। তাহলে লাউডনেস আর তীব্রতা একই রাশি হলেও লাউডনেস হচ্ছে শ্রোতার কাছে শব্দের মানে প্রবলতা, আর উৎসের প্রবলতাটা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে এখন এই দুইটা পরস্পর সমানুপাতিক না, কারণ তীব্রতা বাড়লেই কিন্তু শব্দোচ্চতা বাড়ে না। কারণ হচ্ছে কি, শব্দোচ্চতা বা লাউডনেস যেটা, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ হচ্ছে সকলের কানের রিসিভিং যে পাওয়ার, অর্থাৎ শব্দ শক্তি শোষণের যে ক্ষমতা বা উপলব্ধি বোধ, এইটা কিন্তু সবার সমান নাই। যার কারণে একই তীব্রতার শব্দ ভিন্ন ভিন্ন লোকের কাছে ভিন্ন ভিন্ন লাউডনেস মনে হতে পারে। এই কারণে এরা দুইটা পরস্পরের সাথে একটা বৃদ্ধি পেলে আর একটা বৃদ্ধি পায়, একটা কমলে আর একটা কমে, কিন্তু সমানুপাতিক নয়। সমানুপাতিক এই কারণে নয়, একটা ব্যক্তির জন্য সমানুপাতিক, কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য সমানুপাতিক
নয়। তো এই হচ্ছে আমাদের লাউডনেস। লাউডনেস আর তীক্ষ্ণতা কি? তীক্ষ্ণতা হলো এটা সুরযুক্ত শব্দের একটা ধর্ম। এই যে সুরযুক্ত শব্দ বা মিউজিক্যাল সাউন্ডের একটা বৈশিষ্ট্য। এখন এই মিউজিক্যাল সাউন্ডের বৈশিষ্ট্য দেখতে যেয়ে আমরা দেখি যে হারমোনিয়াম যখন বাজানো হয়, হারমোনিয়ামের ক্ষেত্রে এর 3টা অংশ থাকে এরকম। এটাকে বলা হয় উদারা, এটা মুদারা, এটা তারা। হারমোনিয়ামের যে রিডগুলো থাকে, এরকম যে রিডগুলো থাকে না, তো এই দিকে যত যেতে থাকা যায় কম্পাঙ্ক বৃদ্ধি পায়। হারমোনিয়ামের বাম থেকে ডান দিকে যদি আমরা বাজাতে বাজাতে যাই, হারমোনিয়ামের বাম থেকে যদি ডান দিকে বাজাতে বাজাতে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে হারমোনিয়ামের কম্পাঙ্ক, এই রিডগুলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেতে থাকছে। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত কম্পাঙ্কগুলোর মধ্যে সবগুলোই যদি সমমেল সৃষ্টি করে, তাহলে এটা শ্রুতিযুক্ত শব্দ, মিউজিক্যাল সাউন্ড। এই মিউজিক্যাল সাউন্ডের মধ্যে কোন শব্দের তীক্ষ্ণতা বেশি বা কোন শব্দটা জোরালো, কোন শব্দটা আস্তে, এইটা যে ধর্মের দ্বারা পার্থক্য করা হয় বা উপলব্ধি করা হয়, সেইটাকে বলা হয় এই সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বা পিচ। তীক্ষ্ণতা বা পিচ। দেখা গেল যে এই দিকে যত যাই আমরা, এই দিকে যত যাব, এই শব্দগুলোর তীক্ষ্ণতা তত বৃদ্ধি পায়। এই দিকে যত আসি তীক্ষ্ণতা তত হ্রাস পায়, মোটা শব্দ হয় এরকম। তো এই দিকের এই যে শব্দ যেগুলো হয়, এগুলো খুব কম কম্পাঙ্ক, এইগুলো হচ্ছে কি বেশি কম্পাঙ্ক। তাহলে এই শব্দ শুনে এই কম্পাঙ্ক সম্পর্কে যে ধারণা করা যায়, কোন শব্দটা মোটা, কোন শব্দটা চড়া, কোন শব্দটা খাদ যেটাকে বলা হয়, এই সমস্ত পার্থক্য নির্ণয়কারী যে রাশি, সেই রাশিটাকে বলি আমরা তীক্ষ্ণতা বা পিচ। এটা গেল তীক্ষ্ণতা। তাহলে তীক্ষ্ণতা হচ্ছে সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে জাতি বা কোয়ালিটি। বলছে বিভিন্ন অর্গান থেকে নিঃসৃত সুরযুক্ত শব্দ, নিঃসৃত সুরযুক্ত শব্দ যদি একই বিস্তার, একই কম্পাঙ্কের হয়, তাহলে সেটা তো একই শব্দ মনে হবে। একই শব্দ মনে হবে। যে ভিন্ন ভিন্ন অর্গান থেকে বা ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে যদি শব্দ নিঃসৃত হয়, যে শব্দগুলোর বিস্তার কম্পাঙ্ক একই, কিন্তু তারপরেও যে বিশেষ ধর্মের দ্বারা এই একটা অর্গানের শব্দ থেকে আরেকটা অর্গানের শব্দ বা সাউন্ডকে আমরা আলাদা করতে পারি, যে ধর্মের দ্বারা আলাদা করি আমরা, সেই ধর্মটাকে বলা হবে এর জাতি বা গুণ। এটা কেবল শুনেই আলাদা করা যায়, যে শুনলে বোঝা যাবে যে এটা ভিন্ন শব্দ, এটা হচ্ছে এই অর্গানের শব্দ। তাহলে একই কম্পাঙ্কের দেখা গেল যে একটা বাঁশির শব্দ, আর একটা হচ্ছে ফ্লুট বা এই বাঁশির অন্য একটা বাঁশির শব্দ। এই দুটো শব্দ একই রকম, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে না, এটা বাঁশির শব্দ, এটা হচ্ছে আমাদের স্টিলের কোনো জিনিসের শব্দ। তাহলে এই যে দুইটা ভিন্ন জায়গায় থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু এদের 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 দুইটা একই হলেও এরা শুনতে কিন্তু ভিন্ন ভিন্ন রকম মনে হচ্ছে। যেমন আমরা দেখি যে মানুষের কণ্ঠ, পৃথিবীতে যে 600-700 কোটি মানুষ আছে, সেই 700 কোটি মানুষের কণ্ঠস্বর যেটা, সেই কণ্ঠস্বর কিন্তু আমরা হয়তো বা একই কম্পাঙ্কের, একই তীব্রতার শব্দ সৃষ্টি করছে দুইজন ব্যক্তি, কিন্তু তারপরেও আমরা বলতে পারি যে এটা অমুকের কণ্ঠ, এটা অমুকের কণ্ঠ, তাই না? আমরা যে শিল্পীদের গান শুনে থাকি, পৃথিবীতে হাজার হাজার শিল্পী আছে, কিন্তু যারা এইগুলো সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, তারা কিন্তু একটা গান শুনলেই বলতে পারবে যে এটা অমুক শিল্পীর গান, এটা অমুক বাদ্যযন্ত্রের বাজনা এটা। তাহলে এইগুলো যে ধর্ম দ্বারা নির্ধারিত করা যায় বা আলাদা করা যায়, সেইটা হচ্ছে দি কোয়ালিটি অফ সাউন্ড অফ অ্যান অর্গ্যান। একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রের জন্য এটা একটা তার জাতি, কোয়ালিটি। এই
তো এই হলো আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনাগুলো হচ্ছে কেমন, যে আমরা বিভিন্ন শব্দ, শব্দের বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দ, সুরবর্জিত শব্দ, এগুলো সম্পর্কে একটা আলোচনা করলাম আমরা। তো এগুলো, এই সংজ্ঞাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে এই জ্ঞানমূলক যে প্রশ্ন থাকে আমাদের, নলেজ যেটা, হ্যাঁ, সিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে ক নাম্বার যেটাকে আমরা বলি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো বেশ ইম্পর্ট্যান্ট। আর এখানে আমাদের একটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম আমি, যে সকল সমমেলই উপসুর, কিন্তু সকল উপসুর সমমেল নয়। এই প্রশ্নটা আবার খ নাম্বারে কিন্তু আসে। তো যাই হোক, এগুলো তোমরা একটু দেখো, ভালো করে বুঝবা, উপলব্ধি করবা নিজেদের মন থেকে, তাহলেই সঠিক কাজে ব্যবহার করা যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।